দু এক কথায় উত্তর দিলেই চলবে, কারণ এগুলো প্রশ্নগুলো এরকম। আচ্ছা, জি হ্যাঁ আপা, আমরা তসলিমা নাসরিনের কাছে যাচ্ছি। হ্যাঁ আমরা তো এক সেকেন্ড, কাছে এক যাচ্ছি। সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা আপা, সেটা হচ্ছে আপনি নিজেকে কোনটা বেশি মনে করেন, লেখক নাকি বিপ্লবী? লেখক। সোশ্যাল মিডিয়া নাকি মলাটে মোড়ানো সেই কাগজের বই, কোনটা বেশি প্রিয়? সেই কাগজের বই। আমি জানতাম এটা। সত্যি কথা, নতুন বই কিনে মানে খুলে প্রথম যে নিঃশ্বাসটা নেই না, এটাই প্রাণ ভরে যায়। বইয়ের গন্ধটাই অসাধারণ। সেটা এই যুগের পোলাপান আমি জানি না তাদের আদৌ জানে কিনা। আচ্ছা আপা, একটা কাল্পনিক সিনারিও বলছি। কোনো এক সুন্দর রোদ ঝলমলে দিনে হঠাৎ আল্লাহ আপনার সামনে এসে হাজির। মেকি ভৎসনার সুরে বললেন, হয়েছে হয়েছে, আর পরীক্ষা দিতে হবে না, পরীক্ষায় লেটার মার্ক সহ পাশ করেছো, চলো এবার বেস থেকে ঘুরে আসি। এটা বলে আল্লাহ তার পিছনে তার নুরানি ঘোড়ার পিঠে চড়ে বসতে ইশারা করলো। আপনি কি করবেন? সরাসরি ঘোড়ায় উঠে বসবেন নাকি আল্লাহর কাছে আগে আল্লাহর আইডি কার্ড দেখতে চাবেন? না, অবশ্যই আইডি কার্ড দেখতে চাইবো। তবে আমি কিন্তু ফেসবুকে লিখেছিলাম পরলোক নামা, যে আমি ওই ডানাওয়ালা ঘোড়ার পিঠে চড়ে, ওই যে ফেসবুক যখন আমাকে মৃত বানালো বেশ কয়েকবার, আমি বলেছি আমি তো মরে গেছি, এখন আমি সেই বোরাকে চড়ে, মানে ডানাওয়ালা ঘোড়ায় চড়ে ওপরে উঠে গেলাম 7 আসমানে। সেখানে আল্লাহর সঙ্গে দেখা হলো। তো আল্লাহকে প্রচুর বুদ্ধি দিলাম যে তুমি এই যে ইয়ে করেছো, যে নরক বানিয়েছো, বেহেশত বানিয়েছো, এগুলোর মানে কি? তখন নরক যেন বন্ধ করে দেয়, এদেরকে শেখার জন্য যেন একটা লাইব্রেরির ব্যবস্থা করে, তারপর এই বেহেশতে মোল্লাদেরকে ঢুকে এদেরকে হুরের সিস্টেম যেন বন্ধ করে দেয়। এগুলো অনেক উপদেশ দিয়েছি এবং তিনি বলেছেন হ্যাঁ আসলে আমার ভুল হয়ে গিয়েছিল, আমি এখন তোমার কথা মতো এইসব করব, একটু মানে পরিবর্তন করবে ওখানে। তো এইগুলো খুব মজা করে লিখেছিলাম, বেশ কয়েকটা সিরিজ ছিল, কারণ ফেসবুক যতবারই আমাকে ওই মৃত ঘোষণা করেছে ততবারই আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, এবং আল্লাহ আমার জন্য ওয়েট করছে, আমাকে খাওয়াচ্ছে, তারপর আমি মধুর বা দুধের সাগরে সাঁতার কাটছি, আল্লাহ অপেক্ষা করছে আমার জন্য তীরে বসে। এইগুলো বেশ মজার হয়েছিল তখন। আপা, মধুর সাগর তো দেখেছেন, মদের সাগরও দেখেছেন না? হ্যাঁ, মদের সাগর। আমি বলেছি এই মদের সাগরটা যে করেছো তুমি, আর ওদিকে যে মদ খাওয়া বারণ করেছো, এগুলো তো ঠিক হচ্ছে না। তখন বলছে আসলে ওর জন্যই, আমি ভালো ঠিকই আছি, কিন্তু ওই আরবের মরুভূমির ছেলেটা সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছে। আমি কল্পনা করছি যে ওই মদের নদীর মাছগুলোর না জানি কি অবস্থা, ওরা তো সবসময় মাতাল হয়েই থাকে। আচ্ছা আপা, আপনার সবচেয়ে প্রিয়, আপনার লেখা বই আপনার সবচেয়ে প্রিয় কোনটা? আসলে তো প্রত্যেকটা বই লিখেই মনে হয় যে না না, এটা আর একটু ভালো হওয়া উচিত ছিল, এটা হয়নি, তো এই অতৃপ্তিটা থাকে। তারপরেও যদি বলা হয় কোনোটা, তো আমি বলবো আমার একটা বই আছে, আমার আত্মজীবনীর ৫ম খণ্ড হয়তো, নাম হচ্ছে আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ। এটা মনে হয় ভালোই হয়েছে। আমার আপনার সবচেয়ে ফেভারিট বই হচ্ছে ফেরা। আমি ফেরা পড়ে রীতিমতো কয়েক দিন ধরে আমার ঘরের মধ্যে ছিলাম এবং প্রচুর কাঁদছি, একেবারে হাওমাও করে কাঁদছি, সত্যি কথা। তো ফেরা মানে আমার হৃদয়ে একদম পার্মানেন্ট জায়গা করে নিয়েছিল। ফেরা অনেক আগে লেখা, সেই
আমি তো অনেক 91 পুরনো মানুষ, আমাকে দেখে যতটা ইয়াং মনে হয় ততটা না। আহ, আমি ফেরা অনেক- যখন রিলিজ হয় তখনই পড়েছিলাম। ওই সময় লাইব্রেরি যাওয়ার খুব স্বভাব ছিল আমার, মানে নতুন বই রিলিজ হলেই পড়ে ফেলতাম। তো সেই সময় ফেরা না আপনার পড়া। ফেরা না কলকাতায় নাটক হয়েছে, ঐতিহ্য হ্যাঁ, নাট্যগোষ্ঠী এটাকে নাটক করেছে, এবং রবীন্দ্র সদন, তারপর গিরিশ মঞ্চ, মধুসূদন মঞ্চ, এইসব জায়গায় কিন্তু নাটকটা হতো। তা আমি দেখতাম কি, আমি দুবার গিয়েছিলাম ফেরা দেখতে। তো তখন দেখেছি ফেরা তো সেই দেশভাগের দুঃখ নিয়ে লেখা। খুব কিছু বয়স্ক মানুষ ফেরা দেখতে আসতো। আর আর যখন আমি দেখাচ্ছি যে কল্যাণী দেশে ফিরে যায় মানে দেখতে যায় দেশটা বহু বছর পর, মানে তাকেও একটা সময় বাংলাদেশ থেকে জোর করে ভারতে পাঠিয়ে দিয়েছিল তার বাবা মারাও পরে গিয়েছিল, আত্মীয় স্বজন কিছু কিছু ছিল বাংলাদেশে। যাই হোক, যখন অনেক বয়স সেই কিশোরী মেয়েটার, কলকাতায় বাস করে, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তখন সে কিন্তু বাংলাদেশে যায় পুরনো বন্ধু বান্ধবদের দেখতে, তাদের বাড়িঘর দেখতে। যখন সেই বাড়িঘর খুঁজে পাচ্ছিল না, অন্য বাড়িঘর গড়ে উঠেছে, তাদের বাড়িটা নেই, কিন্তু একটু পেয়েছে, একটা জাম গাছ দেখতে পেয়েছে, তাদের জাম গাছটা। সেই জাম গাছটা ধরে মেয়েটা প্রচুর কেঁদেছে। আর মঞ্চে যখন দেখাচ্ছিল মেয়েটা কাঁদছে তার বাড়ির গাছটা ধরে, যে বাড়িতে এখন আর কেউ নেই, দখল হয়ে গেছে সবকিছু, তখন দেখতাম যে অডিয়েন্সে বসে কিছু বয়স্ক মানুষ যারাও ছেড়ে গিয়েছিল তাদের দেশ, হাউমাউ করে কাঁদছে। এটা খুব মানে হৃদয় বিদারক দৃশ্য ছিল নাটক দেখতে গিয়ে মানুষের। ডেফিনেটলি যারা মানবিক বোধ সম্পন্ন মানুষ তারা কাঁদবেই। আপা, আপনার প্রিয় রং বলেন। রং রং অনেক রঙই ভালো লাগে, এরকম নয় যে লাল নীল সবুজ হলুদ, অনেক অনেক সাদা কালো অনেক রঙই ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনার প্রিয় সিনেমা একদম বেস্ট? সিনেমা তো অনেক সিনেমা আমি পছন্দ করি, অনেক সিনেমার পরিচালক আমার প্রিয়, বিশ্বের কথা বলছি। আর যেহেতু আমরা বাঙালি, বাংলায় কথা বলছি, সেহেতু আমি বলবো আমার পথের পাঁচালী ছবিটা আমার খুব ভালো লাগে। যতবারই দেখি আমার চোখে জল আসে, ভালো লাগে। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি? কবি হ্যাঁ, অনেকে, তবে রবীন্দ্রনাথের কথা বলছি না। রবীন্দ্রনাথের ছোট গল্প আমার প্রিয়, আর গান আমার প্রিয়, কবিতা নয়। তো এখন যে বেঁচে আছেন জয় গোস্বামী, তার কবিতা আমার খুব ভালো লাগে, শঙ্কর ঘোষের কবিতাও খুব ভালো লাগতো। আর আপনার প্রিয় নবী? নবী তো একজনই। আচ্ছা, একটু আসাদ ভাইয়ের কাছে যাই। আসাদ ভাই, আপনাকে আর চুপ থাকতে দেওয়া হলো না। আসাদ ভাই গতকালকেই আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে আমাকে একটু চুপ থাকতে দেন, সারা সপ্তাহ ক্লান্ত, কিন্তু পুরোপুরি চুপ থাকতে দিচ্ছি না। আসাদ ভাই বলেন, জেলখানায় মানে রুমমেট হিসেবে দুজনের মধ্যে একজনকে আপনার বেছে নিতে হবেই। একজন হচ্ছে হাসান মাহমুদ, আর একজন হচ্ছে গো আজম পুত্র গামছা আজমি। কাকে বেছে নিবেন? দুইটাকে নেওয়া যাবে না? দুইটাকেই নিবেন? কি করবেন দুইজনকে? আপনার তো অভিসন্ধি ভালো না মনে হচ্ছে। না, যেহেতু মানে আচ্ছা। অপশন একটা হইলে মানে দুইটা কি না, মানে না, একটা, যে একজনকে নিতে হবে। হাসান মাহমুদ, গোলাম আজমের পুত্র গামছা আজমি। আচ্ছা, সিনেমায় অভিনয় করতেই হবে। কোন চরিত্রে অভিনয় করবেন? যীশু খ্রিস্ট, রবিন হুড, নাকি কুদ্দুস বয়তি? যীশু খ্রিস্ট। চুল হ্যাঁ, আসাদকে তো দেখতেও অনেকটা যিশুর মতোই দেখা যায়। আসাদ ভাই, জেলে গেলে মানুষ শুদ্ধ হয় নাকি কবি হয়? কবি হওয়ার সাথে জেলে যাওয়ার সম্পর্ক নেই, তবে জেল মানুষকে অনেক কিছু শেখায়। ডেফিনেটলি।
কোনটা থাকে বেশি সেটা। প্রিয়, ইন্ডিয়া নাকি কানাডা? বাংলা ইন্ডিয়া কানাডার মধ্যে ইন্ডিয়া। ইন্ডিয়া কানাডার মধ্যে ইন্ডিয়া। হুম। গুড, গ্রেট। এমডি মানে কি, মরুর ডাকাত নাকি ম্যানেজিং ডিরেক্টর? দুটাই আমার ডিপেন্ড আসাদ করে, নূর মানে কি, হুম, মানে ডি ছোট না বড়? আচ্ছা, এমডি। এমডি মানে ইদানিং এটা নতুন ভার্সন বেরোয়েছে, এমডি মানে মরুর ডাকাত। আহ, আসাদ নূর কিসে আটকায়? কিসে আটকায় এই ব্যাপারটাই তো বুঝি না। এটা অনেক সোশ্যাল মিডিয়া দেখছি ট্রেন্ড চলে, কিন্তু আমি বুঝি না এটা আসলে কিসে আটকায়, মানে এটা দিয়ে কিসে কি বোঝায় আটকায়? তাও আমি জানি না, খেয়াল করে নেই। আমার মনে হয়, আচ্ছা আপনার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। আমার মনে হয় আসাদ ভাই পশু পশু পাখিতে আটকায়। বিশেষ করে হ্যাঁ, কুকুর, পশুপ্রেমী। কারণ আমি নিজে সাক্ষী, উনি রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ কিছু কুকুর দেখলো, আমাকে থামিয়ে দিয়ে ওই পাশের দোকান থেকে কিছু বিস্কিট কিনে নিয়ে এসে আগে কুকুরগুলোকে খাওয়ালো, তারপরে উনি হাঁটলো। তো আসাদ ডেফিনেটলি কুকুরে আটকায়, দাঁড়ায়। না, ওইটার আসিফ ভাই, ছিল, ওদেরকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছিল বা ওদের চাহিদা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সো আসাদ যদি পশুতে না আটকাতো, দাঁড়াতো না ডেফিনেটলি। আচ্ছা আসিফ ভাই, স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে সংসার, আপনার আপনার জীবন হুমকির মুখে পড়েছে বারবার, তবুও থামেননি। কখনো এখনো চাকরি করেন, সংসারে সময় দেন, তারপরে অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছেন। আপনার এরকম অদম্য শক্তির রহস্য কি? মানে ছোটবেলায় কি খেতেন, কমপ্ল্যান নাকি হরলিক্স? তা তো বলতে পারবো না, কিন্তু যখন আহ, আক্রান্ত হয়েছিলাম সেই রাত্রে চিন্তা করেছিলাম যে যদি বাঁচি, যদি এই দফা বেঁচে যাই, তাহলে ছাড়বো না, এটা শেষ দেখে যাব। এটা ছিল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যখন এই অন্য 2015 সালে যখন অভিজিৎ রায়, তারপরে ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয়, ওদের ছবিগুলা দেখি, তখন তখন আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা শেষ দেখে ছাড়বো, এইটা আমি কখনো ছাড়বো না। এখন অনেকে বলে, অনেকে ফ্যামিলির প্রেশারও আছে, বা অন্য আত্মীয় স্বজনরাও আছে যারা বলে সবসময় যে অনেক তো হলো। এমনকি অনেক মুমিনরা বলে এসে যে ভাই অনেক বছর তো করলেন, এবার এবার অফ যান, এবার থামেন, হয়েছে তো, অনেক তো হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এইটা যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের জায়গাটা তো, তাদের কাজগুলো তো আর আমরা পাবো না, তাই না? এখন তো একটু এক্সট্রা কাজ করে সেটা পোষাইতে হবে। যাদেরকে মেরে ফেলা হয়েছে তারা তো আর নাই এখন, আমাদেরকেই একটু। এবং একই সাথে দেখতে পাই যে অনেক অ্যাক্টিভিস্ট ইউরোপে আসার পরে বা আমেরিকাতে যাওয়ার পরে বা সভ্য দেশে যাওয়ার পরে তারা কাজ আর করেন না, বা ওনারা হয়তো বিজি হয়ে গেছেন ওনাদের জীবনে। তো ওনাদের যে শূন্যতাটা, সেটাও তো পূরণ করার দরকার আছে, নাহলে তো আমরা যেই জায়গাটা তৈরি করেছিলাম সেই জায়গাটা তো নষ্ট হয়ে যাবে একটা সময়, আবার সেই মোল্লারা হাউকাউ করবে। তো এই জিনিসটাই সবসময় মনে হয় যে যারা নাই তাদের জন্য দ্বিগুণ তিনগুণ কাজ যদি করতে পারতাম তাহলে ভালো হতো। বাহ, দ্যাটস দ্য স্পিরিট। মানে নতুন যারা আমরা আসতেছি তাদের জন্য এটা ডেফিনেটলি একটা শিক্ষণীয় বিষয়। কিভাবে, কি স্পিরিট, মানে অবর্ণনীয় স্পিরিট আপনার। আচ্ছা, তারপরে একটু মজার প্রশ্নে যাই। জৈন ধর্মের অন্যতম প্রবর্তক ঋষভের বাবার নাম কি? তা তো জানি না, আসিফ মহিউদ্দিনই হবে। আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন। জোকার জোকার না লাগায় ফেলে এটা বলে দিতে পারতো, এখন জোকার না লাগায় ফেলে। মোল্লারা আপনাকে, মানে আপনাকে মনে করে যে সবচেয়ে বিপজ্জনক ব্লগার। এখন এই বিপদ থেকে বাঁচতে হুজুরদেরকে কি পরামর্শ দিবেন? তাদের নিজের লুঙ্গি টাইট করে বাঁধতে বলবেন নাকি মোহাম্মদের লুঙ্গি টাইট করে বাঁধতে বলবেন? এখন এইটা তো আমরাও জানি, তারাও ভালোভাবে জানে যে তাদের যে বিশ্বাসটা সেটা একটা অন্ধবিশ্বাস, এবং এটাকে কখনোই আসলে যুক্তি দিয়ে আপনি জাস্টিফাই করতে পারবেন না।
এটা যুক্তি দিয়ে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটা শুধুমাত্র এই বিশ্বাসের দোহাই দিতে পারবেন। এবং এখন যেই কাজটা তারা করতে পারে সেটা হচ্ছে যে আলোচনা করতে পারে, কথা বলতে পারে, মন খুলে কথা বলতে পারে, কোনো ধরনের রাগ ঢাক না রেখে। আমি জানি যে অনেক বড় বড় আলেম আছে বাংলাদেশে, অনেক বড় বড় স্কলার আছে বাংলাদেশে, তাদের মধ্যেও নানা বিষয় নিয়ে প্রশ্ন আসে এবং তারা যখন এক একটা প্রশ্নের উত্তর দিতে শুরু করে তাদের চেহারা দেখে আমি বুঝতে পারি যে তারা নিজেরাও একটু এটা নিয়ে একটু সন্দিহান। যেমন একজনকে প্রশ্ন করা হচ্ছিল যে আচ্ছা, কাবার তো সরাসরি উপরে হচ্ছে মানে আসমান, ওই যে যেখানে বায়তুল মামুর, যে 7 আসমানের উপরে যে মসজিদটা, যেটার ভিতরে ফেরেশতারা এসে নামাজ পড়ে, এখন কাবার সরাসরি উপরে যদি সেই মসজিদটা থাকে, পৃথিবী তো ঘুরতেছে, তাহলে সরাসরি উপরে কিভাবে থাকে? এখন হুজুর এই প্রশ্নটা শুনে খুবই নিজেই কনফিউজড হয়ে গেছে যে কি উত্তর দিবে এটার। এখন বুঝতেছে না সে অনেকক্ষণ, হ্যাঁ পৃথিবী তো ঘুরতেছে। পরে অনেক কিছু এদিক সেদিক করে সে কোনোভাবে বুঝটা দিল, কিন্তু তার চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে নিজেও এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে যে আসলেই তো পৃথিবী তো ঘুরতেছে, তাহলে এটার আবার সরাসরি উপরে একটা মসজিদ আছে, সেটার ভিতরে ফেরেশতারা নামাজ পড়তেছে, বায়তুল মামুর মসজিদ, এটা কিভাবে সম্ভব? এখন এই যে মানে তাদের ভিতরে যে সংশয় আছে, তাদের ভিতরে যে সন্দেহ হচ্ছে, এই জিনিসগুলো তারা খোলা মন নিয়ে সততার সাথে আমাদের সাথে আলোচনা করতে পারে। আলোচনা করলে তো মনে হয় তাদের বিপদটাও কাটবে, আমাদের বিপদটাও কাটবে। ডেফিনেটলি। আচ্ছা, একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, কোনো মোল্লা যদি আপনাকে তাদের মেলায় হারিয়ে যাওয়া ভাই মনে করে জড়িয়ে ধরতে আসে, আপনি কি করবেন? কোলাকুলি করবেন নাকি উল্টা দিকে দৌড় মারবেন? একটু মাসুদ ভাইকে বলে রেখে, মাসুদ ভাই আপনার ক্যামেরাটা অফ, যদি চাইলে ক্যামেরা অন করতে পারেন, আর মাইক্রোফোনটা মিউট করা আছে, আনমিউট মাইক্রোফোন মিউট যদি করতেন। মাসুদ ভাই বোধহয় মাসুদ একটু ভাই। বাইরে আছেন, তাহলে আচ্ছা, মাসুদ ভাই বাইরে, আমি বশির ভাইয়ের কাছে যাই। ইমরান বিন বশির, জি, মুমিনদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে তুই ইসলামের পিছনে লাগস কে, নাকি কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখা? তো আচ্ছা। কি উত্তরে কি বলবেন আপনি? 1000টা বানাতে পারবো, কিন্তু বানালে ওরা পরে আমাকে মারতে চাইবে যে কেন বানালি কোরআনের মতো একটা সূরা। এটাই Exactly. সংশয়.com-এ একটা এটা সূরা করোনা নামে একটা আর্টিকেল আছে, ওটা আমি হ্যাঁ, পড়েছি। একই ব্যাপার হয়েছে। কোন এক দেশের একজন লিখেছেন কোরআনের মতো একটা সূরা, দারুণ সূরা। খুবই বিস্ময়কর, হাস্যকর একটা ব্যাপার হলো, আমি যখন ইমাম ছিলাম, আমি একবার দেখলাম যে আসলে আমরা কেমন মুসলমান। আমি নামাজের মধ্যে সূরা করোনাটা পড়েছিলাম। আসিফ ভাই, আপনার কি মনে আছে সূরা করোনা? ভাই, মাগরিব নামাজের সময় আমি এই সূরাটা পড়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমার আসলে ওই ইমামের সামনে ক্যামেরা রাখাটা বাংলাদেশে এটা একটু কঠিন ব্যাপার। তো আমি এই সূরাটা পড়েছিলাম, সূরা করোনা। এটা কোরআনের সূরা না। এই সূরা পড়ে আমি নামাজও পড়িয়েছিলাম, একটা আল্লাহর বান্দাও ধরতে পারে নাই। তো সিরিয়াসলি? হ্যাঁ, ও, দারুন দারুন। আচ্ছা, বলেন, আপনি শেষ করেন, আমি কিন্তু থামাইনি আপনাকে। না, এখানে আসলে বললে অনেক কথাই আপনি দেখেন অনেকেই বানিয়েছে। প্রথম কথা হচ্ছে কোরআনের মতো একটা সূরা, সবচেয়ে স্টুপিড একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এটা, যে কোরআনের মতো একটা সূরা কেন বানাতে হবে? আপনি দেখুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে কি আছে? একটা অদৃশ্যের সংবাদ আছে। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? এই পৃথিবীর কেউ কি আছে এমন যে কাউসারকে দেখেছে হাউজে কাউসার? না। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, ওয়ানহার এবং কোরবানি করুন, নাহর করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার সমালোচক যারা আছে তারাই হচ্ছে লেজ কাটা, মানে নির্বংশ। নবীকে নিয়ে যারা বলতো যে আপনি এতগুলো দাসী ছিল, এতগুলো স্ত্রী ছিল, এক খাদিজা ছাড়া আর কারো থেকে সন্তান হয় নাই, তে পুত্র সন্তান নাই, তো নবীকে লেজ কাটা বলতো, মানে নির্বংশ বলতো, আপনার কোনো বংশ নাই। এই কারণে মহাবিশ্বের আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার সমালোচক যারা আছে, আপনার নিন্দাকারী যারা আছে, তারাই হচ্ছে লেজ কাটা। তো এটা হাস্যকর না? তারা লেজ কাটা কিভাবে? তারা নির্বংশ কিভাবে? যারা সমালোচনা করেছে তাদের অনেকের বংশ ছিল,
তো মানে এটা একটা হিংসাত্মক কথা ছাড়া কিছুই না। তো এমন সূরা আমি কেন, আমি বাঙালি, এখন আমি কি আসলে আরবি সূরা বানাবো নাকি বাংলা সূরা বানাবো? যদি বলি আরবি যদি বানাই, তাহলে বলবো তো তোমার মাতৃভাষা তো আরবি না, বাংলাতে বানালে বলবে যে নবী তো বানিয়েছে আরবিতে, তুমি আরবি বানিয়ে দেখাও। মানে এদের কিন্তু মানে সমস্যা শেষ হবে না, এরা কোনো না কোনো ভাবে গোজামিল দিয়ে ওইটা বলবে, কোরআনের চ্যালেঞ্জটাকে খুব বড় মনে করবেই। আপনি একদম নিখুঁত সুন্দর, আরো সুন্দর আপনি একটা সূরা বানান, তখন শেষ পর্যন্ত আপনার যেটা হবে, আপনি যদি ইসলামিক বাংলাদেশে থাকেন, আপনি সেই দেশে থাকতে পারবেন না, আপনাকে মারবার চেষ্টা করবে। শেষ পর্যন্ত ওদের ওটাই হচ্ছে, মানে ওরা ওখানে আটকাবে আর কি, মৃত্যু পর্যন্ত, মানে একে মারতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এবার বলেন কে বেশি ভণ্ড, মাহমুদুল্লাহ হুজুর নাকি বনিয়ামিন? মাহমুদুল্লাহ হুজুর আর বনিয়ামিন কে বেশি দুজনেই ভণ্ড। ভণ্ড? বেশি ভণ্ড যদি বলে, দেখলাম। ও আচ্ছা আচ্ছা। দেখুন, কিছু হুজুর ভণ্ড না, কারণ আমিও তো হুজুর ছিলাম, তা আমি জানি যখন বিশ্বাসটা ছিল তখন নবীর জন্য, ইসলামের জন্য হয়তো জীবন দিতে প্রস্তুত ছিলাম, জীবন নিব, জীবন দেব, হ্যাঁ, তখন এটাকে ভণ্ডামি না, ওটা হচ্ছে আমার একটা বিশ্বাস, যদিও খুব ভয়ঙ্কর একটা বিশ্বাস। সেই বিশ্বাস আমি বিশ্বাসী ছিলাম বলে হয়তো সেই বিশ্বাসের জন্য মরতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ আছে যাদের কাছে এটা স্পষ্ট যে ইসলাম মিথ্যা, কোনোভাবে সত্য না। বনি আমিনের কথা যদি বলি, আমি তার অনেক ভিডিও দেখেছি, সেখানে সে বাংলাদেশের যত বড় বড় ইসলামিক স্কলার আছেন, সাইদি থেকে শুরু করে সকলকে নিয়ে তিনি ভিডিও বানিয়েছেন, ইচ্ছে মতো গালাগাল দিয়েছেন। সেই মানুষটা হঠাৎ করে শিবিরের জয়ে সে এখন শিবির হয়ে গেছেন, জামাতি হয়ে গেছেন, এখন ইসলামের পক্ষে কথা বলছেন। তো আমার কাছে মনে হয় এরাই বেশি ভণ্ড, যারা স্পষ্ট জানবার পরেও শুধুমাত্র শুধু ধর্মটাকে ব্যবহার করে, এবং এই ব্যবহারটা খুব বেশি রাজনীতিবিদরা করছেন। এই কারণেই ধর্ম টিকে আছে আমার কাছে মনে হয়, কারণ ওরা ইচ্ছে করলেই, ওরা ওদের অবস্থান থেকে চাইলেই বলতে পারে সত্য কথাগুলো। এমন তো না যে বনি আমিন কিছু বললে ওকে মারতে পারবে না, হয়তো তার ভিউজ কমে যাবে। তো এরা সৎ না আর কি, অসৎ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বশির ভাই। ইমন ভাই, আপনি তো দুই দিক দিয়ে গুলি চালাতে জানেন, একটা হলো পিস্তল দিয়ে, আর একটা হলো যুক্তি দিয়ে। কোনটা বেশি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যুক্তি দিয়ে গুলি মারা নাকি পিস্তল দিয়ে? এই বিষয়ে মনে হয় আমি আগে একবার কথা বলছিলাম যে জীবনে যখন প্রথম আমি একটা মানে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এবং আমার বড় ভাইয়ের হচ্ছে অ্যাসেসমেন্ট ছিল একই রকম অস্ত্র নিয়ে, যে একটা মানুষ আরেকটা কিছুকে ধ্বংস করার জন্য একটা যন্ত্র বানাইছে। কিন্তু সেটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার ইন্ডেক্স ফিঙ্গারের নিচে ট্রিগারের যে ছোট একটা চাপ, সেটা হচ্ছে 700 মিটার পার সেকেন্ডে আপনার বুলেট বের করে নিয়ে যাচ্ছে। এটা টু মাচ পাওয়ার ফর এনিওয়ান টু হ্যাভ, যে এত ক্ষমতা আপনি একটা যন্ত্রের মধ্যে কেন রাখবেন? একই সাথে যে কারণে আমি নিজে কিছুটা হেট করি, যে আমি তো তখন বেশি দিন হয় নাই, মনে হয় 1-1.5 বছর পার হয়েছে, যেখানে মানে আনসার আল ইসলামের পিছনে লেগে থাকার সময়টার পরে আর কি। একই সাথে আমার মনে হলো যে এক ধরনের একটা স্বস্তি, এক ধরনের সেফটি আমি ফিল করতেছি, যে আচ্ছা আমি এখন নিজেকে ডিফেন্ড করতে পারবো। মানে খুবই মিক্সড ফিলিংস রাখি। আমি স্টিল এখনো অস্ত্রের বিরুদ্ধে, আমি চাই না যে এরকম জিনিস থাকুক, কিন্তু সমস্যা হচ্ছে যে সবাইকে তো একই পৃষ্ঠায় আসতে হবে, না হলে এই ধরনের, আমি তো যেখানে থাকি আর কি আমেরিকাতে, গান ভায়োলেন্স একটা বড় সমস্যা। কয়েকদিন আগে চার্লি কার্ক, মানে যিনি হচ্ছে অনেক রাইট উইং এর অনেক বড় একজন মুখপাত্র, ওনাকে ক্যাম্পাসের মধ্যে গুলি করে মেরে ফেলা হলো। তো এটার সমাধান হচ্ছে যে হয় সবার কাছে অস্ত্র দিতে হবে, না হলে কারো কাছে থাকতে পারবে না, মাঝখানে কোনো ইয়ে নাই। বাট যেটা বলতেছিলেন নাকি, যে যুক্তি অবশ্যই বেশি ভালোবাসি। সবচেয়ে বড় কথা কি, যে আমার মনে হয় যে যুক্তিতে আসলে মানুষকে আপনি খুব বেশি কনভিন্স করতে পারবেন, এটা তো আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে এই কথাগুলো বলা দরকার শুধুমাত্র ওই স্পেসটাকে ভর্তি করার জন্য। ধরেন যে আমাকে যদি আপনি এখন আহমদুল্লাহ হুজুরের সাথে বসাই দেন, আমরা যদি যুক্তি তর্ক করি 2-4 ঘন্টা ধরে, আমি যদি সঠিকও থাকি, আপনার কি মনে হয় যে আহমদুল্লাহ হুজুর বলবে যে না আমি বুঝতে পারছি এখানে আমি যুক্তিতে ভুল করছিলাম? বলবে না তো। সো মানে আমাদের এন্ড গেমটা কি আসলে? আমরা কি কথার মাধ্যমে একটা মিউচুয়াল মানে একটা কমন গ্রাউন্ড আসতে পারবো কখনো? আমার মনে হয় যে, যেটা আমি সবসময় বলে থাকতাম, এখনো তাই বলি, যে কিছু একটা যখন আমি বলি তখন আমি ধারণা করি যে 40 জন মানুষ আমার ব্যাপারে ডিপলি কেয়ার করে বা আমাকে চেনে, তাদের মনস্তত্ত্বে আমার কিছু প্রভাব আছে।
এবং এর বাইরে থাকতে পারে, ওগুলো আমি মনে করি মিরাকল। ধরেন যে আপনার অনেক পাঠক আছে আমার, বা যারা ভিডিও দেখছে বলছে যে ওনাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে ওভার দ্য ইয়ার্স। ওনারা আসলে খুবই ছোট্ট একটা ফ্র্যাগমেন্ট, মানে 1% মনে করেন। সো আমার উদ্দেশ্য এরকম থাকে না কথা বলার জন্য যে আমি চাই যে বাকিরা সবাই আমার মতো হয়ে যাক, বাট আমার মনে হয় যে আমাদের কাছের মানুষজনের উপর আমার প্রভাব সবচেয়ে বেশি, যাদেরকে আমি সরাসরি চিনি। ওই 40 জনকে আমি টার্গেট করে কাজ করি, দেখা যায় যে অডিয়েন্স বাড়তেছে। ডিফারেন্ট স্কুল অফ থট থাকতে পারে, আর আমার এখনো মনে হয় যে কথাবার্তার সাথে সরাসরি মানুষকে ইনফ্লুয়েন্স করাটা আমার কখনো উদ্দেশ্য থাকে না। কিন্তু মাঝে মাঝে যদি আপনাকে গিফট দেওয়া হয় যেখানে মানুষ আপনাকে শুনে কনভিন্সড হয় বা ইনফ্লুয়েন্সড হয়, তাহলে সেটাকে তো ভালোর কাজে লাগানো উচিত আর কি। সেই কারণে বলি যতটুকু যা বলেন। থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই। শেখ ফরিদ সাহেব, আপনি সরি অনেকক্ষণ চুপচাপ বসে আছেন। আপনি আপনার অনুষ্ঠান আপনি চালান এখন। আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মাইক আমার হলেও আপনাকে প্রথমে জানাই, আপনার যে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে সেটা আমরা সেলিব্রেশন করার জন্য এখানে এসেছি। এবং আমাদের মধ্যে পৃথিবীর যিনি সেলিব্রিটি হিসেবে যুক্ত সবাই জানে, আমাদের প্রিয় তসলিমা আপা। আমি তাকে আপা বলি, আপা বললে আমার খুব ভালো লাগে, ঠিক আছে, যদি অনেকে দিদি বলেন। এই যে 50,000 কে তিতা টিভি সেলিব্রেশন, আপনার তো কাজই হলো খটকা লাগানো। এই যে যেমন খটকা লাগালেন একটু আগেই, আপনি আমাকে বলেন এখন আপনার কথা বলেন আপনার টিভি। আসলে তিতা টিভি এখন সবার জন্যই, যারা মুক্ত চিন্তা করে যে সকল দর্শক, তাদের জন্য এই তিতা টিভি আসলে মিষ্টি টিভি হয়ে গেছে। তো আমি প্রথমেই এখানে যারা উপস্থিত রয়েছেন কাউকেই পরিচয় দেওয়ার মতো আর অবস্থানে সবাই আপাতত এখানে বিশ্ব পরিচিতি আপার আছেন, এবং তিনি মানে প্রমাণিত তো একাডেমিক ভাবে। এছাড়া আমাদের সামনে আসিফ মহিউদ্দিন, তারপর আসাদ নূর, আর ওই যে যারা আমাদের সামনে, কার নাম বলবো আসলে, এখানে দুইজনের নাম আমি বলতে চাই, যারা খুব ধূমকেতুর মতো চলে আসছে, ইমরান বিন বশির আর হাফেজ এনাম। মুফতি ইমরান, আমরা মুফতি মাসুদের পরেই আরেকটা মুক্তি কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের খুব সৌভাগ্য, বাংলাদেশের মুক্ত চিন্তার আন্দোলনের আমাদের মানে এই দুইজন হচ্ছে আমাদের জন্য ধূমকেতুর মতো চলে এসেছে। মুফতি মাসুদও ধূমকেতুর মতো চলে এসেছিল, এবং দীর্ঘ সময় ধরে তিনি মুক্ত চিন্তার আন্দোলন করতেছেন। আর এই মুহূর্তে যে এরা আমার ছেলের বয়সী, এই দুইজন যারা ধূমকেতুর মতো চলে আসছে আমাদের সামনে, মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনাম। চমৎকার তারা বলে, চমৎকার তারা অভিনয় করে, চমৎকার তাদের তথ্য, চমৎকার তাদের যুক্তি, মানে এত সুন্দর করে তারা শুধু কথা বলে না, অভিনয় করে না। তারা সেগুলো এত কম বয়সে তারা এত যুক্তি কিভাবে শিখলো, আমি এই জন্য তাদের প্রতি আমি এত প্লিজড। তাদের দেখে আমার হিংসে হয়, এটা কি করে সম্ভব। তারা কিন্তু দেখেন কত অল্প সময়ে তারা অন্তত আমাকে ছাড়িয়ে গেছে তারা, ঠিক আছে। এই যে তারা চলে আসছে ধূমকেতুর মতো, এবং আমাদের সামনে তারা যেভাবে দলিল ভিত্তিক আলোচনা করে, ধর্মের কথা বলে। আসিফ মহিউদ্দিন যেমন, তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই, তাকে তো অনেকে জীবন্ত কি এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ বলে অনেকে, আমিও শুনেছি। আমি প্রথমে কিন্তু আসিফ মহিউদ্দিনের কথা অত শুনতাম না, পরে এক সময় কে যেন আমাকে পুশ করেছিল, এটা শুনতাম। কারণ আমি যেহেতু মার্ক্সবাদ নিয়ে চর্চা করছি বেশি, তো আসিফ মহিউদ্দিন তো মার্ক্সবাদ নিয়ে কথা বলে না, তাই তাকে আমি চিনতে একটু দেরি হয়েছে। কিন্তু সে এত স্টাডি করেছে, আমি অবাক হয়ে যাই সে কিভাবে এত স্টাডি করলো, মানে কিভাবে সে এত কিছু বলে, এবং খুব ঠান্ডা মাথা। মানে ঠিক ওই যে কি যেন একটা আছে না, ওই যে ডগ প্রজাতির মধ্যে একটা আছে না, যে নীরব খাতক চুপচাপ থাকে, ভোগ ভোগ করে না, কিন্তু সে চোখগুলো একেবারে মিষ্টি মিষ্টি দেখা যায়। আসিফ মহিউদ্দিন হচ্ছে এত মিশ্রি ছুরির মতো তিনি কাটতে পারেন। খুব হেসে গেল, আমাকেও একদিন লাইভে চেপে ধরেছিল মার্কসিজমকে, আমি দেখেছি সে খুব মিশ্রি ছুরি, মানে খুব সুন্দর ভাবে তিনি মানুষকে ক্যাপচার করেন। মানে তার আক্রমণটা থাকে শান্ত, খুবই শান্ত, এটা আমার খুব ভালো লাগে। আর তসলিমা আপার কথা তো নতুন করে বলার কিছুই নাই, তার লেখায়, তার চিন্তায়, তার কবিতা, আমার যাবো না কেন যাবো, এই কবিতাটা যে কতবার পড়েছি, মানে এটা আমার মানে এত খুব সরল ভাষায় তিনি এটা লিখেছেন। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তসলিমা আপার খুবই সমালোচক, ভয়ঙ্কর সমালোচক, তিনি আমাকে বলেছিলেন একবার, যে আমি বলেছিলাম তার যে এত সমালোচনা করেন একটু ভালো বলেন তসলিমা আপা সম্পর্কে। তিনি বলেছিলেন যে তসলিমা যদি উপন্যাসিক না হতো তাহলে কবি হতো, এবং কেমনে, কবিতাগুলো খুব ভালো। এটা তার একজন কট্টর সমালোচক আমাকে এটা বলেছিলেন, তখন আমি ছাত্র ইউনিয়ন করতাম। যাই হোক,
তসলিমা আপার সবচেয়ে মজার বিষয় বলি, একটা অদ্ভুত যে কথাটা আপনাদেরকে বলে নাই বা অনেকেই ভুলে গেছে সে বিষয়টা। করোনার আগে, করোনা সূরা নাজিল হওয়ার আগে, ইমরান বিন বশরের করোনা সূরা নাজিল হওয়ার আগে, এবং ওই যে আরেক করোনা মুফতি কি যেন না, মুফতি ইব্রাহিম হাফিজ, তার উত্থানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে আমরা মুক্তিযুদ্ধের বই নিয়ে যেতাম, মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে যেতাম। একদিন কি যেন কারণে তখন ওই যে ডাকসুর যিনি লাইব্রেরিয়ান ছিলেন তিনি জীবিত ছিলেন। তা আমি ঢুকে গিয়ে তার সাথে কথা বলতে দেখি ডায়াসের ওই স্পিকার টেবিলের মধ্যে না অনেক আগে, কমপক্ষে 20 বছর আগের একটা পোস্টার দেওয়া বা 15 বছর আগে, সেই পোস্টার দেখি তসলিমা আপার কবিতা। আমি পড়লাম, কি বলে এইখানে কবিতা এখন আছে তসলিমা আপার? চিন্তা করে দেখেন, সেটা কিন্তু ছিল, অনেকদিন ছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন জামাত ক্ষমতায়। আপনি কি ভাবতে পারেন শিবির ক্ষমতায়? কল্পনা করতে পারেন যেখানে আমরা এত মুক্ত চিন্তার আন্দোলন করতেছি, আমরা আমাদের ওই যে ওদের ভাষায় বলি, চিঙ্কুবামদের ভাষায় বলি, জান জবান এগুলো দাও পে লাগা দিয়ে আমরা এত আন্দোলন করতেছি সবাই যার যার অবস্থান থেকে। কিন্তু দেখেন সেখানে হিজাব হিজাব স্লোগান দিল, তারা কিন্তু নিজেরা হিজাব পরে না। আপনি দেখেন তো গোলাম আজমের পুত্র কিন্তু মৌলবী না, জামাতের আমির কেউ মৌলবী না। আমার চেয়ে আসিফ মহিউদ্দিন ভালো বলতে পারবে এদের ইতিহাস জামাতের। আপনি দেখেন জামাতের কেউ যারা আমির তারা কিন্তু এমনকি যাকে বলা হয় মৌলানা মওদুদী, সেও সম্ভবত মৌলবী মাদ্রাসা থেকে পাশ করে আসে নাই। যাই হোক, সেটা অন্য বিষয়, যে কেউ জ্ঞান অর্জন করতে পারে। আমাদের মুক্ত চিন্তার আন্দোলন, তসলিমা আপার সম্পর্কে একটা আমার তিক্ত অভিজ্ঞতা আছে বামপন্থীদের থেকে। তখন আমি কমরেড ছাত্র ইউনিয়ন ছেড়ে দিয়েছি, আমাকে তার সমালোচনা করতাম আসেন, আমি তার বই পড়তাম, বই কিনে কিনে দিতাম। তখন তো বইয়ের দাম এত ছিল না, এখন তো হুট করে 10 বছর হলো বইয়ের দাম খুব বেশি হয়ে গেছে। আমি বিশেষ করে মেয়েদের বই দিতাম, আমি তাকে প্রাইভেট পড়াতাম, তাকে আমি বইটা দিয়েছিলাম। বিস্ময়কর ব্যাপার হলো তার বাবা তাকে বাসা থেকে বের করে দিয়েছিল মেয়েটাকে, এবং আমার প্রাইভেট পড়ানো খতম, যাকে পড়ানো যাবে না। তসলিমা নাসরিনের বই সেই বাসায় গেছে। ওই মেয়েটাকে বলতো, তার নামটা সঙ্গত কারণে বলা যাচ্ছে না, তো সে তাকে বলতো দ্বিতীয় তসলিমা নাসরিন আমাদের শৈশবাড়িতে। যেটা বলতেছিলাম, কমরেডরা আমার একদিন বলতেছে যে বাংলাদেশে তুমি ফরিদা তো তসলিমার পক্ষে কথা বলো কেন? আমি বললাম তো তসলিমার পক্ষে কথা বলি না, আমি তার লেখা, তার মুক্ত চিন্তা, আমি মনে করতেছি বেগম রোকেয়া যে কাজটা করে গেছেন, তিনি সেই কাজটা ধারাবাহিকতা ধরে রেখেছেন। মানে আমার ভাষা, এক একজন এক এক ভাবে বলবে, আমার মূল্যায়ন বলে যে না না না, তার কারণে না বাংলাদেশে মৌলবাদ বৃদ্ধি পাইছে। আমি বললাম কিভাবে? কই দেখুন, এর কারণে বাংলাদেশে মৌলবীরা লাভালাভি করে। আমি বললাম তসলিমা নাসরিন যদি একাই বাংলাদেশের মৌলবাদ স্প্রেড করার কারণ হয়, তারপরে কোন কচুটা করলেন? আমি কচু বলি না, বুঝে নেন কি শব্দটা ব্যবহার করেছি, আমি সেই শব্দ ব্যবহার করেছি, এবং এটা আমি লিখেছিও কয়েকবার, এমন না যে প্রথম বললাম। তখন তারা বললো যে এটা না। কিন্তু কিছু কিছু কমরেড আবার ছিল, তারা কিন্তু তসলিমা নাসরিনের সমালোচনা করতো, তার বইগুলো, তসলিমা আপার বইগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গায় পৌঁছাতো। যেমন আমি কিন্তু প্রথমে তসলিমা আপার বই নিজে কিনে পড়ি নাই, লজ্জা ছাড়া, লজ্জাটা আমি কিনেছিলাম। তারপরে যে বইটা, উপন্যাসটা, তারপরে যে বইগুলো এসেছিল সেগুলো কিন্তু কমিউনিস্ট পার্টির লোকেরাই আমাকে দিয়েছিল। অদ্ভুত ব্যাপার, তারা সমালোচনা করে, মানে এদের বোঝা বড় মুশকিল। সে যাই হোক সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। হ্যাঁ, আপনার তসলিমা আপার যে অবদান বাংলাদেশে, আপনি সেটা চিন্তা করতে পারবেন না। আমি তার সামনে দেখে এটা বলতেছি না, সামনে দেখে এটা বলতেছি। তার যে অবদান, বেগম রোকেয়ার পরে যার অবদান সবচেয়ে বেশি, এবং আপনি নিশ্চিত থাকেন 200 বছর পরে, 150 বছর পরে এই বাংলা মুসলমানেরা যদি এই দেশ থাকে বা ধর্ম পৃথিবীতে টিকে থাকে, বাংলা মুসলমানরা বলবে 200 বছর পরে তসলিমা নাসরিন কিন্তু আল্লাহর ওলি ঘোষণা করবে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ডক্টর আহমদ শরীফের স্যারের কথা। ডক্টর আহমদ শরীফ স্যার বলছিলেন যে একদিন এই এই মুসলমানের 100 বছর পর আমার নামে মাজার খুলবে, এটা বলেছিলেন। এবং আমি নিশ্চিত যে বেগম রোকেয়াকে কবর দেয় নাই, তারা কবর দিতে দেয় নাই, তার কঠোর সমালোচনা করেছে। আজকে তসলিমা আপার বিরুদ্ধে তারা কথা বলে, এবং যখন তাদের হাতে কেউ থাকবে না, কারণ আজকে দেখেন মুরতাদ, কাফের, হিন্দু, মানে তাদের ভাষা, কাদের ভাষা? মৌলবীদের ভাষা। সেই নজরুল ইসলামকে এখন তারা জাতীয় কবি বানিয়েছে। তো ভবিষ্যতে কোন মহিলা কবি বানায়, তাহলে তো আমি তসলিমা আপা ছাড়া কাউকে দেখতেছি না, কারণ বেগম রোকেয়া এত কবিতা লেগে যায় নাই। এরা একদিন বানাবে যদি পৃথিবীতে 200 বছর পর ধর্ম থাকে, এটা তাদের চরিত্র। আপনি দেখবেন একদিন আসিফ মহিউদ্দিনকে ঘোষণা করবে, বিরাট বড় স্কলার ছিল, আসাদুলকে ঘোষণা করবে, ডক্টর হুমায়ুন আজাদকে ঘোষণা করবে, আহমেদ শরীফ সাহেবকে ঘোষণা করবে। এরা কারণ এদের হাতে নাই, কারণ আহমদুল্লাহ বলেন, জোকার নালায়েক বলেন, এদেরকে তারা পণ্ডিত হিসেবে বা দেলোয়ার সাইদের, দেইলা রাজাকারকে উপস্থাপন করতে পারবে না, তখন তারা এদেরকেই নিবে। তো অনেকেই বলতো যে এগুলো বলে লাভ কি? ওই যে কে যেন বললেন, আমি নামটা ভুলে গেছি এখন, আমার নাম মনে থাকে না, ওই যে বললেন যে যুক্তি দিয়ে তথ্য, ঠিক আছে,
যুক্তি দিয়ে আমরা তাদের ব্লাইন্ডদের হারাতে পারবো না। কিন্তু আমি ফরিদ কিভাবে পয়দা হয়েছি, কেউ না কেউ আপনার মতো বলতো, কেউ না কেউ আপনার মতো লিখতো। তসলিমা নাসরিনের কথা কিন্তু বহু ছাত্রছাত্রী, শুধু ছাত্রী, অনেক মেয়েরাই কিন্তু ভয় পাই বলতে। কারণ আমাদের সমাজে তসলিমার কথা বলে তাকে প্রথমে একটা বিশ্রী গালি দিবে, প্রথমে এখন নতুন ট্রেড, মানে নতুন একটা শব্দ চালু করছে, তারা গালি দিবে, এই ভয় তারা বলে না। কিন্তু এই বাংলাদেশে আমি অনেক মহিলাকে চিনি, বিশেষ করে আমার জামালপুরে অন্তত 50 জন মহিলাকে চিনি, তার ঘরে আমি তসলিমা নাসরিনের বই পেয়েছি। আমি অবাক হয়ে গেছি, বই তারা কিভাবে কালেক্ট করলো, যে বইগুলো আমিও পড়ি নাই। এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার। এটা আপনি কিন্তু হয়তো আপনি জানেন, কিন্তু এটা অনেকেই জানে না। আমার সরিষা বাড়ি সিমলা বাজারে অজপাড়া গায়ে তসলিমা নাসরিনের বই আমি নিজে দেখেছি। মকসুদুল মুমিনের নিচে তসলিমা নাসরিনের বই আমি নিজে দেখেছি। এই মহিলা এখনো জীবিত আছে। তো এইগুলো প্রভাব পড়ে। আপনি যে আলোচনা, এই যে আমরা কথা বলি, এই যে দেখেন আসিফ মহিউদ্দিন যখন প্রথম কথা বলছে, কতজন লোক হতো, কতজন দেখতো। আর পক্ষের লোকই তো হয়তো 500-1000 ছিল, তারা দেখতো, আর কেউ না। এখন তো তার বিপক্ষের লোকের দেখে হাজার হাজার লোক। আপনি কি জানেন যে ইমরান বিন বসির, এনাম, হাফেজ এনাম, মুফতি মাসুদ, এদের কিন্তু অনেক বক্তব্য মৌলবীরা দেখে, মানে আপনি কল্পনাই করতে পারবেন না তারা কত দেখে, চুপি চুপি তারা দেখে, ডাউনলোড করে রাখে, আমি জানি। তো বললে হ্যাঁ, শেখ ফরিদ সাহেব, এটা আমাদেরকে একটু আগে মুফতি মাসুদ ভাইও বলছে যে এখন মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসায় প্রচুর পরিমাণ নাস্তিক আছে। সেটা একটু আগে মাসুদ ভাই আমাদেরকে বলল। হ্যাঁ, এবং নারীরা কিছুদিন যারা পরে, বলে, শুনেন, জি জি বলেন, কি যেন বলতেছিলেন। কিছুদিন পরে মানে হয়তো দেখবেন যে মাদ্রাসা থেকে সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য মানুষ আন্দোলনের নামছে, স্বাভাবিক কিছু নয়। মিছিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এগুলো কওমি হাফেজিয়া মাদ্রাসা, তারপর কি হায়ার মাদ্রাসা হয়ে যাচ্ছে। তো আমাদের আশা ভরসা তো হাটাজারি মাদ্রাসায়, সেখান থেকে মানুষ চলে আসবে, কোনো সন্দেহ নাই। কারণ শূন্যস্থান কখনো শূন্য থাকে না, সেটা আসবেই। আপনি দেখেন বেগম রোকেয়া নাই তো কি, তসলিমা নাসরিনের জন্ম হয়েছে। আমরা জানি যে তাকে নিয়ে কত কথা বলতেছে, কিন্তু তারা কিন্তু ভয় পেত। আপনি দেখেন কোনো ওয়াজি জমে না তসলিমা নাসরিন ছাড়া, বাংলাদেশে কোনো ওয়াজি জমে না মৌলবীদের। তসলিমা আপাকে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করাই দিছে আমি না, মহিউদ্দিন না, আসাদ নূর না, এই লিমন সাহেব না, এরা না, কে পরিচয় করাই দিছে? মৌলবীরাই। আপনি দেখেন ওয়াজে গেলে তসলিমা নাসরিন, তখন একটা লোকও কিন্তু বই পড়ে। আমি নিজে অন্তত 100 জনকে বই দিয়েছি, তার সবগুলো নারী, তাদের দিতাম আমি, লুকিয়ে লুকিয়ে দিতাম, 10-12 জনকে তো প্রকাশ্যে দিতাম, আর গুলোকে লুকিয়ে দিতাম, এবং অনেক দৌড়ানি গিয়েছি আমরা। আরেকটা স্মৃতি আছে আমার তসলিমা আপাকে নিয়ে, 1999 সাল, আমরা তসলিমা আপাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে, আমি দাবি করতে পারি যে মফস্বলে আমরাই প্রথম মিছিল করেছিলাম। সেখানে রুবায়েত ফেরদৌস স্যার ছিলেন ওই দিন অতিথি। রুবায়েত ফেরদৌস আপাতত চিনেনি, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, জার্নালিজমে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আমাকে বলে, ফরিদ একটা মিছিল করো। কিভাবে কি করবো? যে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনতে হবে। তাই না, কি করবো? আমি যে মারবে তো, মারবে না, তুমি মিছিল করো। পরে আমরা, আপনি বিশ্বাস করে না পা, ওইখানে আমি ছাড়া সবাই ছিল তরুণ বয়সে, 50 জন, সবগুলি ছিল। একজন কাউন্সিলর ছিল, এবং এই মিছিলটাকে প্যাট্রোনাইজ করছে আমার এলাকার একজন কাউন্সিলর, ডক্টর রুবায়েত ফেরদৌস মুক্তি, তার ডাক নাম মুক্তি, আমাদের এলাকায় মুক্তি স্যার বলে, তিনি এটা করেছিলেন। আমরা আমাদের সিমলা বাজার থেকে 2 কিলোমিটার মিছিল করেছি, মিডিয়া এটা ছাপে নাই। আমরা কত বলেছি, দেখেন রুবায়েত ফেরদৌস উপস্থিত, একজন জার্নালিজমের অধ্যাপক, কোন মিডিয়া এটা ছাপে নাই। তখন তার ফেসবুক ছিল না, এটা ছাপে নেই। আমরা আমাদের রামনগর বাজার আছে, সেখানে এখন ওটাকে আরামনগর লিখে, রামনগরের র চেঞ্জ করার জন্য তারা লাগাই দিয়েছে, এখন আরামনগর বাজার। সেইখানে আমরা বক্তব্য দিয়েছি 1.5 ঘন্টা 99 সালে। অন্তত পরিবেশটা ছিল আপনার পক্ষে মিছিল করা। এখন কিন্তু আপনার নাম নিতে পারবে না, কেউ মেরে ফেলবে, সরাসরি মেরে ফেলবে। এখন যদি তসলিমা নাসরিনের নাম নেয়, দেশটা দেখেন, আমাদের রাজনৈতিক নেতারা এত বদমাইশ, এর জন্য তাই কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতা এরা এত বদমাইশ, এদের কারণে আজকে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। মৌলবাদকে কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদেরা মৌলবাদকে পৃষ্ঠপোষক করে, সেটা এ টিম বলেন, বি টিম বলেন, সি টিম বলেন, ডি টিম বলেন, যে কোনো টিম বলেন। আর যারা মৌলবাদী টিম আছে তাদের কথা তো বাদ, এদের কারণে দেশটা ধ্বংস হয়েছে। আর কিছু ছোপা বুদ্ধিজীবী, যারা সারাদিন মৌলবীদের সমালোচনা আমি করতে দেখিনি, বুদ্ধিজীবীদের, কিন্তু তসলিমা নাসরিনের সমালোচনা আমার সামনে করেছে বুদ্ধিজীবীরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বা যে কোনো জায়গায়। আমি কোনোদিন হাটাজারি সমালোচনা করতে দেখিনি। কেন? বুদ্ধিজীবীরা কেন তার পক্ষে কথা বলতে না? জেলাস হয়ে? আমরা বিশ্বস্ত সূত্র জেনেছি, কলকাতার একজন লেখক জেলাস হয়ে তসলিমা আপাকে কলকাতা ছাড়া গেছে। আর বাংলাদেশের লেখকেরা জেলাস হয়ে গেছিল, মুই কি হুনুরে, আমার লেখা কেউ পড়ে না, তসলিমা নাসরিন লেখা পড়ে, মিডিয়াতে তসলিমা নাসরিন। তো এইটা তারা হিংসুক হয়ে তারা সমালোচনা করতো বেশিরভাগ। লেখকের তো অবশ্যই সমালোচনা থাকবে, লেখার সমালোচনা থাকবে। আমি তসলিমা আপার লেখার সমালোচনাকে ওয়েলকাম করবো, কিন্তু ব্যক্তি তসলিমা নাসরিনের সমালোচনা আপনার কেন করেন? আপনি লেখার সমালোচনা করেন, লেখার তো সমালোচনা থাকতে হবে।
দুনিয়াতে শুধুমাত্র এরা বলে যে ধর্মগ্রন্থ সমালোচনা করা যাবে না, পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ম সমালোচনা আমাদের চাইতে মৌলবীরাই বেশি করে। আপনারা সবাই জানেন মৌলবীদের সবচেয়ে বেশি সমালোচনা। আমরা কবে কোন মৌলবীকে গালি দিয়েছি? একজনকে আমরা কেউ দেই না এখানে। আমরা এখানে তসলিমা আপা তো দেনই না, আমরা ওইখানে কেউ কোনো মৌলবীকে গালি দেই না। আমি দুই একবার আহমদুল্লাহকে আহমকুল্লাহ বলি, এই ধরনের দুই একটা শব্দ বিকৃতি করে। এটা আবার কিন্তু নবীর সুন্নত, নাম বিক্রি কথা নবীর সুন্নত। এনে 3 জন হাফেজ আছে, মুফতি আছে 2 জন, তারা জানে নাম বিক্রি করা তো সুন্নত। তো ওই হিসেবে তো আমি 100 শহীদের সব পেয়ে গেছি, 100 কুরবানির সব পেয়ে যাবো, সেই জন্য করছি। সেটা অন্য বিষয়। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমি আপনাদের বক্তব্য শুনবো, সবার অভিজ্ঞতা। আসলে তসলিমা আপার যে বইগুলো, এবং এখন তসলিমা আপা থেকে শুরু করে এখন আমরা মুফতি ইমরান বিন বশির থেকে আমরা হাফেজ এনাম পর্যন্ত আসবো। যদিও হাফেজ এনাম বিহাইন্ড দ্য স্ক্রিনে বেশিরভাগ থাকে, কিন্তু তার অনেক মেধা আছে। আমি দেখেছি, ওর কথা শুনে আমি বুঝতে পারছি যে তার মধ্যে মেধা আছে, এবং এগুলো তারা স্প্রেড করবে একদিন, এবং আমাদের কাজগুলো তারা আরো ভালোভাবে করতে পারবে, কোনো সন্দেহ নেই। তো এই যে তসলিমা আপা থেকে শুরু করে হাফেজের নাম পর্যন্ত, আমি বয়স হিসেবে বললাম আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত এদের কাজ, আমাদের যে কাজগুলো আজকে করতেছি, আমাদের কাজ কিন্তু বিফলে যায়নি। সারা বাংলাদেশ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমি যখন প্রথম আসাদ নূরের সাথে লাইভে গেলাম 23 কথা, প্রথমেই কিন্তু আমার অনেক লোক সমালোচনা করছে, কেন আমি আসাদ নূরের সাথে গেলাম, এমনকি আমাদের জামালপুরের লোকের সমালোচনা। অদ্ভুত ব্যাপার, এখন আমি দেখি আসাদ নূরের পেজে লাইক দেয় আমাদের জামালপুর সরিষাবাড়ির লোক। আমার খুব ভালো লাগে এটা দেখে। যারা সমালোচনা করতে দেখি তারাই এখন লাইক দিচ্ছে আসাদ নূরকে। এই যে বললে, আপনি যখন বলবেন, হয়তো মানুষ মৌলবীর সামনে গিয়ে বেহেশতের কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ থাকে, দিন শেষে কিন্তু এরা মৌলবীদের পছন্দ করে না। যদি তাই করতো, আপনি দেখেন মৌলবীদের মেয়ে কয়জন কে বিয়ে করে, আর কয়জন মৌলবীর কাছে মেয়ে বিয়ে দেয়? মৌলবীরা মৌলবীদের কাছে বিয়ে দেয় এবং বিয়ে করে কয়জন? সংখ্যাটা খুবই পার্সেন্টেজ খুবই কম। তো মৌলবী এদের আমাদের কথা শুনে তসলিমা আপার বই পড়ে, এত বই কোথায় যায়? এত সমালোচনা, এত কিছু, তার বই ব্যান করে দেয়। ফুটপাতে জানেন আপনি মুড়ি মুরগির মতো বিক্রি হয়। আমি যখন মুক্তিযুদ্ধের বই গাড়ি নিয়ে যেতাম, আপনারা কি জানেন, সেখানে আমরা চুপি চুপি তসলিমা আপার বই, এটা করতো যুবরাজ, বুদ্ধিটা করতো, আপনারা চিনেন যুবরাজকে? যুবরাজ এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল, তসলিমাতির বই রাখেন। আমি যে বইগুলা করতে আনবো, এটা তো আমাদের অ্যালাউড না, মুক্তিযুদ্ধ করে নিয়ে আসেন। অদ্ভুত ব্যাপার, অনেকে এসে কিন্তু মুক্তিযুদ্ধের বই চাওয়ার পরে তসলিমা আপার বই চাইতো। মুক্তিযুদ্ধের বইয়ের বাইরে যে বইটা চাইতো, সেটা একমাত্র ব্যক্তি, সেটা তো তসলিমা আপা। তো আপনি এটাকে, তার অবদান, এই যে তার যে সমাজে যে অবদান, আপনি কথা বলে যান, লিখে যান, এগুলো কোনো না কোনো ভাবে প্রভাব পড়বে, কোনো না কোনো ভাবে। আমার উপরে বেগম রূপের কোনো না কোনো প্রভাব আছে, তসলিমা আপার উপরে কোনো না কোনো বেগম রূপের প্রভাব আছে। কথা বলে যান, দেখবেন কাজ হবে, এবং হচ্ছে। আপনি দেখেন কত মানুষ এখন চ্যালেঞ্জ করে। আপনি একটা মনে হয়, এই যে 50,000 টিভির যে সাবস্ক্রাইবার, এটা মানে কি? মানে হচ্ছে মৌলবীদের 5 লক্ষ না 50 লক্ষের সমান। তিতা টিভির 50,000 সাবস্ক্রাইবার মানে কি বিশাল ব্যাপার। আপনি এই স্রোতের বিপরীতে 50,000, আসাদ নূরের প্রায় 5 লাখের মতো, এটা বিশাল ব্যাপার। তসলিমা আবার মিলিয়ন তার লাইক, ফলোয়ার, তো এগুলো বিশাল ব্যাপার। আপনি কি মনে করেন? বলে যান, এবং আমার মনে হয় এই সমাজে পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে। আর আমি বরাবরই, আমি আমার 25 বছর বয়সে মনে হয়েছে যে পৃথিবীতে সীমান্ত মুক্ত হওয়া দরকার, পৃথিবী ভিসালেস পাসপোর্টলেস হওয়া দরকার, এবং মানুষ উন্মুক্ত হওয়া দরকার, এবং মানুষকে মুক্ত চিন্তার মধ্যে আসা দরকার। এর জন্য বুদ্ধিজীবীরা কাজটা করে না, তবে বুদ্ধিজীবীরা খুব শীঘ্রই ফলাফলটা পাবে, কিন্তু আমাদের কাজ আমাদের করে যেতে হবে। এখানে একমাত্র তসলিমা আপা একাডেমিক ভাবে খুব চমৎকার কাজ করে যাচ্ছেন সারা পৃথিবীতে। আর যেটা আমাদেরকে নিয়ে তর্ক করে, আমরা ডক্টরেট ডিগ্রি নেই নাই বলে, আমাকে অনেকে কি পড়ালেখা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তসলিমা আপার সম্ভবত তার ডিগ্রি কিন্তু, ডক্টরেট ডিগ্রি কিন্তু 3টা থেকে 4টা, আমাদের গালে দিতে পারো। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করে, জানে না যে আপার ডিগ্রি কয়টা। আমি সম্ভবত আপার কলমে পড়েছিলাম, অথবা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের কাছে জেনেছিলাম আপার ডিগ্রি নাকি, আমি জানি না 3টা নাকি 4টা আপনার ডক্টরেট ডিগ্রি। তো যারা মনে করেন পড়ালেখা করে আসে না, তারা কিন্তু ভুল করবেন, তারা কিন্তু বিভ্রান্তিতে আছেন। মৌলবীদের ডিগ্রি বরং ভুয়া, মৌলবীদের যত ভুয়া ডিগ্রি আছে, এক মৌলবী আরেক মৌলবীরে ভুয়া বলছে। তসলিমা আপার ডক্টরেট ডিগ্রি কিন্তু কেউ ভুয়া বলতে পারে নাই। আর আপনারা যখন আমাদের লজিকের বাইরে আপনারা হেরে যান, তখন আমাদের মেরে ফেলতেছেন। কিন্তু এই মেরে ফেলার দিন শেষ। আপনারা বহু মানুষ, ব্লগার আমাদের বাংলাদেশে হত্যা করেছেন, এখন আমাদের আর হত্যা করে শেষ করতে পারবেন না। মুফতি ইমরান বিন বশির পয়দা হবে, এনাম হাফেজ পয়দা হবে, ফরিদ পয়দা হবে, আবার অনেক লোক পয়দা হয়ে গেছে। জি ধন্যবাদ, আমি আপনাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছি। অনেক ধন্যবাদ। সঞ্চালকের আগে আমি একটু কথা কেড়ে নেই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, এই যে শেখ ফরিদ ভাই একটা গোত্রকে বিশেষ করে উল্লেখ করছেন, সেটা হচ্ছে অনেক বামদের মধ্যে এই ঝামেলাটা আছে, তসলিমা নাসরিনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। আমার মনে হয় এটা একটা রোগ। মানে হ্যাঁ, তিনি এক পক্ষ কথা বলবেনই তার বিরুদ্ধে, সেটা হচ্ছে উনি যাদের উপকার করছেন, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে যে তাদের কি কারণে যেন মেজাজ খারাপ হয়। আমি একজন
ক্ষুদ্র অ্যাক্টিভিস্ট হিসেবে আমি এই জিনিসটা দেখছি। যেমন আমার মাঝে মাঝে মনে হইতো আগে, অনেক আগে, যে আসিফ মহিউদ্দিন ভাইরে দুটো গালি দিয়ে আসলে মনে হয় আমি ভালো একজন নাস্তিক হইতে পারবো। আবার ইদানিং ওই ইসলামিস্টরা তো না আমাদের গালাগালি করে, এটা ভালো খুবই। কদিন আগে দেখলাম একজন ব্যক্তি যিনি একটা পশ্চিমের ইউরোপের একটা দেশে আছেন এবং ওইখানে উনি স্থায়ী হওয়ার জন্য যতটুকু লাগে আমি সাহায্য করছিলাম, যতটুকু পারছি আর কি। আমার ইয়ে ছিল যে উনি হয়তো অ্যাক্টিভিজম, এই যে মুভমেন্ট, এই যে ইমরান বিন বশির ভাই, মাসুদ ভাই যে অবদান রাখছেন উনি রাখবেন। ওমা দেখি উনি ধুমাইয়ে কয়দিন ধরে আমার গালাগালি করতেছিলেন। তো আমি বুঝতেছিলাম না যে গালাগালিটা করেন কেন। প্রথম কথা হচ্ছে উপকার করছে, গালাগালি করে ওটার প্রতিদান দেবেন সেটা হইতে পারে। পরে বুঝলাম ওনার রাগ, যে আমি কেন আমাকে নিয়ে কেন মাতামাতি করে না মানুষজন। তখন মাতামাতির ব্যাপারে তো শ্রমের একটা ব্যাপার থাকে। তসলিমা নাসরিন একটা কবিতা লিখছেন, সেই কবিতা নিয়ে কেন এত মাতামাতি, সেখানে ওই টার্গেটটা করে উনি নারী, আচ্ছা নারী বলে মানুষ বেশি মাতামাতি করছে। কিন্তু কেউ একবার লেখা বা তার যে শ্রম যেখানে দিচ্ছেন ওই জায়গাটাতে নোটিস করতে চান না বলে এই মানে আমার মনে হয় যে এই রোগটা তাদের মধ্যে দেখা যায়, তারা বলে মানে বিরোধিতা বা গালাগালি করেন। আমরা একটু দর্শকদের জানাই যে প্রিয় দর্শক, আমাদের মুফতি ইমরান বিন বশির এবং এনামুল হক তারা তাদের ইলেকট্রিসিটিতে একটু প্রবলেম, ঢুকবেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন সেই বিষয়টি। এবং তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি শুনতে চান। এবং আমি একটু মাঝে মাঝে এই শো মানে এই ব্যাকস্টেজে আমি একটু মাঝে মাঝে মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড এরকম মাঝে মাঝে আমি প্লে করছি। এটা যদি আপনার অসুবিধা হয় জানাবেন দর্শকরা কমেন্ট করে। এবং জি